হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আর আজকে আমরা করব ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স কিংবা তড়িৎ ক্ষেত্র। তো ইলেকট্রোস্ট্যাটিক্স কিংবা স্থির তড়িৎ সেটা হচ্ছে বড় একটা পার্ট, তার একটা পার্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এটার আজকে আমরা করব পার্ট 4। এর আগে আমরা করে এসেছি পার্ট 1, 2, 3, যেখানে আমরা প্রথমে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী দেখেছি। তারপরের পার্টে আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছি, আর একদম লাস্ট যে পার্ট এসছে তাতে আমরা তড়িৎ ক্ষেত্র কী জিনিস সেটা নিয়ে আলোচনা করেছি, যে তড়িৎ ক্ষেত্র কী জিনিস, আর তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী জিনিস। আর এই দুটো কমপ্লিট করার পরে আমরা তড়িৎ বলরেখা সম্পর্কে একটু আলোচনা করেছিলাম তাতে। আর পুরো আলোচনা করিনি, কেবল তড়িৎ বলরেখা কী জিনিস সেইটা জাস্ট সেই ভিডিওতে আমরা দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা করব তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা প্রথমে আমরা করব পুরো একদম যে জিনিস আমাদের দরকার পুরোটা আমরা ভালো করে তড়িৎ বলরেখায় দেখব। এরপরে আমরা করব একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এই দুটো টপিক আজকে আমরা করব। তাহলে বেশি সময় নষ্ট না করে এইদিকে আমরা একবারে জিনিসটাকে শুরু করে দিই। দেখো, প্রথমে তড়িৎ বলরেখা কি জিনিস? আচ্ছা, এইটা এখানে লেখা উচিত ছিল, আমি উপরে করে রেখেছিলাম। আচ্ছা থাক, আগের পেজে ঠিক আছে, চলো দেখো তড়িৎ বলরেখা। এটা আমরা আগের দিন করে রেখেছি যে তড়িৎ বলরেখা জিনিসটা কি। দেখো, তড়িৎ বলরেখা আমি আবার আগের দিনে ভালো করে বলেছি যে তড়িৎ বলরেখার কনসেপ্ট কি করে এলো, তড়িৎ বলরেখার কনসেপ্ট আমাদের কেন দরকার হয় সেই সম্পর্কে আগের ভিডিওতে ভালো করে বলেছি। এই কারণে এই ভিডিওতে আমরা কেবল যে তোমার ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশন কিংবা যে ধর্ম সেগুলো নিয়ে এখন আমরা দেখব। আমরা এই সম্পর্কে বেশি এর যে ইতিহাস, যে তড়িৎ বলরেখা আমরা কেন ইউজ করি সেটা এখন বেশি বলবো না। কেবল এইটুকুনি বলবো যে তড়িৎ বলরেখা হচ্ছে এক ধরনের কাল্পনিক রেখা। মনোরগ্নি, তড়িৎ বলরেখা হচ্ছে এক প্রকার আমাদের কাল্পনিক রেখা। তড়িৎ বলরেখা হচ্ছে এক প্রকারের কাল্পনিক রেখা। কেন? কারণ এগুলো হচ্ছে বাস্তব অস্তিত্ব এগুলোর নেই, কিন্তু এগুলোকে যখন ফিজিসিস্টরা, যারা ফিজিক্স নিয়ে তোমার চর্চা করে, ফিজিক্সে রিসার্চ করে, মানে সায়েন্টিস্টরা, তারা যখন এই থিওরিকে ইউজ করেন বিভিন্ন কাজে, দেখা গেল এমনি নর্মালি তারা কোনো কোশ্চেন সলভ করতে পারছে না। কোশ্চেন ইন দ্য সেন্স যে কোনো একটা প্রবলেম তাদের কাছে রয়েছে যেটা নিয়ে তারা রিসার্চ করছে, সেখানে নর্মাল যে থিওরি সেটা দিয়ে যখন কাজ হচ্ছে না, তখন তারা তড়িৎ বলরেখার সাহায্য নেয়। তড়িৎ বলরেখার যে থিওরি যেগুলো রয়েছে বা তড়িৎ বলরেখার ধর্ম যেগুলো রয়েছে সেইগুলোকে তারা কাজে লাগায়, যাতে করে তাদের রিসার্চ আরও সহজ হয়। তড়িৎ বলরেখার এই যে ধর্মগুলো সেইগুলো আমরা আগে দেখব। তার আগে ছোট্ট করে যে তড়িৎ বলরেখা কীরকম দেখতে হয়। দেখো, তড়িৎ বলরেখা তোমাদের ড্র করা শেখাবো, যে তড়িৎ বলরেখা তোমরা আঁকবে কী করে। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এরপরে যখন আমরা গাউসের সূত্র করব, এই তড়িৎ বলরেখার কিন্তু তখন ইম্পর্টেন্স অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি। তখন তোমাকে তড়িৎ বলরেখার কনসেপ্ট কি ইউজ করতে হবে যখন আমরা গাউসের সূত্র পড়ব। এবার দেখো, তড়িৎ বলরেখা কী করে আঁকবে সেটাও আমরা দেখব। তার আগে সিম্পল এইটুকুনি দেখো যে আগের দিন যেটা করেছিলাম সেটারই আমরা রিভাইজ করছি ছোট করে, যে পজিটিভ চার্জ, কোনো পজিটিভ আধানের থেকে কি হয়, সবসময় তড়িৎ বলরেখা নির্গত হয়। পজিটিভ যে চার্জ তার থেকে তড়িৎ বলরেখা সবসময় নির্গত হয়, আর ঋণাত্মক চার্জের মধ্যে সবসময় তড়িৎ বলরেখাগুলো এসে জমা হয়, ভেতরে এসে জমা হয়। আর দুটো, একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জকে তুমি যদি তাদের পাশাপাশি রেখে দাও, তাহলে কি করবে, তারা বলরেখার আদান প্রদান করবে। এই পজিটিভ চার্জ একে বলরেখা পাঠিয়ে দেবে, আর নেগেটিভ চার্জ এই বলরেখাকে নিজের মধ্যে ঢুকিয়ে নেবে। এই হচ্ছে সিম্পল আমাদের যা আগের দিন আমরা পড়েছিলাম সেইটুকু। এবার তড়িৎ বলরেখা কি করে আঁকবো সেইটা জানার আগে আমাদের ধর্ম দেখতে হবে, যে তড়িৎ বলরেখার ধর্ম কি। এই তড়িৎ বলরেখাগুলো এগুলো কোন কোন ধর্ম মেনে চলে, বা এদের বৈশিষ্ট্য কী, এরা কীরকম, সেইটা সম্পর্কে এবার আমরা দেখব। দেখো,
এগুলো হচ্ছে মানে এটা তোমাদের বইয়ের থেকেই নিয়ে আসা। এই বইয়ের এই যে অংশটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার তড়িৎ বলরেখার ধর্ম দেওয়া রয়েছে, যে তড়িৎ বলরেখাগুলো কীরকম বা এদের বৈশিষ্ট্য কী। এক এক করে আমরা প্রত্যেকটা পড়বো আর বুঝবো যে জিনিসটা কী বলতে চেয়েছে। দেখো প্রথমে হচ্ছে তড়িৎ বলরেখা হচ্ছে ধনাত্মক আধান থেকে শুরু করে ঋণাত্মক আধানে শেষ হয়। কোনো পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকতে পারে না। এই যে অংশটা, কোনো পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকতে পারে না, এইটা যখন আমরা গাউস করব তখন এই জিনিসটাকে বোঝাবো যে এই কথাটার মানে কি, যে কোনো পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকতে পারে না। এটা যখন তোমাকে বলবো, এরপরে আমরা করব তড়িৎ বলরেখার সঙ্গে তড়িৎ ক্ষেত্রের কি সম্পর্ক, তাতে আমরা এই জিনিসটা দেখব যে কেন পরিবাহীর ভেতরে, এই ধরো তোমার একটা গোলীয় পরিবাহী রয়েছে, এই পরিবাহীর ভেতরে এর বাইরে কিন্তু অনেক বলরেখা রয়েছে। ধরো এটা পজিটিভলি আধান, পজিটিভলি চার্জ, এটা হচ্ছে তোমার একটা গোলক, পরিবাহী গোলক, এর বাইরে কিন্তু তড়িৎ বলরেখা আছে, কারণ এর থেকে তড়িৎ বলরেখা বেরোচ্ছে। কিন্তু এর ভেতরে, এই যে ভেতরের অংশ, এখানে কিন্তু কোনো তড়িৎ, এখানে যদি তুমি বলো তড়িৎ বলরেখা এরকম করে যাবে, তাহলে সেটা একদম ভুল, কারণ এর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকবে না। ঠিক আছে, এইটুকুনি এখন জেনে রাখো, এটাকে আমরা ভালো করে বুঝবো। তারপর কি, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো আধান থেকে নির্গত হয়, মানে যা বললাম এটা পজিটিভ আধান থাকলে তার থেকে বলরেখাগুলো বেরোয়, আর অসীমে গিয়ে শেষ হয়, যেটা আগের দিন বলেছিলাম যে অসীমে গিয়ে শেষ হয়। তারপরে হচ্ছে একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো অসীম থেকে এসে আধানের উপর শেষ হয়, মানে আর নেগেটিভ আধানে কি হয়, বাইরে থেকে বলরেখাগুলো এসে এর ভেতরে এসে শেষ হয়। এগুলো প্রথম সূত্র, যেটা খুবই প্রথম যে ধর্ম সেটা খুবই ইজি। এবার দেখো, দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, কারণ বলরেখা দুটো একটা বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুতে দুটি বলরেখার জন্য ভিন্ন দুদিকে দুটি স্পর্শক টানা যেতে পারতো। সেক্ষেত্রে একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে দুটি দিক থাকতো, যা সম্পূর্ণ অসম্ভব। কি বললো এখানে? অনেকের হতে পারে জিনিসটা মাথার উপর দিয়ে গেল যে পরের এখানে কি বলা হয়েছে। দেখো সিম্পল, ধরো এই তোমার কাছে বলরেখা রয়েছে একটা, এই হচ্ছে আর একটা বলরেখা, ঠিক আছে। এখানে এই সেকেন্ড যে ধর্ম এখানে বলতে চেয়েছে যে এই বলরেখা দুটো কখনো পরস্পরকে টাচ করবে না, এরা কখনোই পরস্পরকে টাচ করবে না। ধরো একটা বলরেখা এভাবে যাচ্ছে, একটা বলরেখা ধরো এইভাবে যাচ্ছে, আর একটা বলরেখা ধরো এরকম করে যাচ্ছিল, যেতে যেতে দেখলো এখানে আর একটা বলরেখা রয়েছে, সে কী করবে, এই বলরেখা দুটো পরস্পরকে রিপেল করবে। বলরেখাগুলো মনে রাখবে, যে কোনো বলরেখা, সে চুম্বক বলরেখা হোক কিংবা তড়িৎ বলরেখা, দুটো বলরেখা পরস্পরকে সবসময় বিকর্ষণ করে। আর বলরেখার ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ হয় না, এ কারণে আকর্ষণের কোনো ব্যাপার নেই। বলরেখা কেবল হচ্ছে তোমার লাইন, ওকে, ফোর্স ফিল্ড লাইন, কেবল দুটো লাইন, দুটো তিনটে যত মানে সহস্র হাজার লাইন কেবল। তার মানে দুটো বলরেখা পরস্পরকে সবসময় বিকর্ষণ করে। এ কারণে কী হয়, যখন এই দুটো বলরেখা পরস্পরের কাছাকাছি আসে তখন দুটোই পরস্পরকে এরকম রিপেল করে দেয়। তাহলে এ কী হয়, এ ধরো বলরেখা আগের থেকে এরকম ছিল, যখন অন্য একটা বলরেখার পাশে এলো তখন এ কী করবে, তখন এই বলরেখা আরেকটু বেঁকে যাবে, আর এই বলরেখা এরকম বেঁকে এরা পাশের দিয়ে এরকম সরে যাবে। তার মানে কি, বলরেখা সবসময় পরস্পরকে বিকর্ষণ করে। এ কারণে বলা হয়েছে যে দুটো পরস্পরকে ছেদ করে না। এবার ছেদ কেন করে না, প্রথম জিনিস জানলাম যে পরস্পরকে বিকর্ষণ করে, এবার ছেদ কেন করে না। দেখো কোনো একটা বিন্দুতে, ধরো এই হচ্ছে তোমার একটা বিন্দু, ধরো এই বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, এই বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র বর্তমান। তুমি এবার ভেবে দেখো যে একটা বিন্দুতে কটা তড়িৎ ক্ষেত্র থাকতে পারে। তুমি বলতে পারো যে অনেকগুলো তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, কিন্তু আসলে কিন্তু তা না। আগের দিন আমরা দেখেছিলাম যে ধরো এই একটা বিন্দুতে তোমার দুটো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, একটা E1, একটা হচ্ছে E2, ঠিক আছে, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। এবার দেখো, যদি একটা বিন্দুতেই দুটো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে থাকে, তাহলে আসলে কি হয়, বাস্তবে কি হয়, দুটো, কিন্তু আমরা কি আদতেই এই দুটো পাই? দুটো কি আমরা আলাদা আলাদা করে পাই? একদমই না। আমরা যখন এখানে কোনো মেশিন দিয়ে যখন এখানে আমরা চেক করব যে এখানে তড়িৎ ক্ষেত্র কীরকম, তখন আমরা দেখব কেবল একটি মাত্র তড়িৎ ক্ষেত্র আমরা পাচ্ছি। কীরকম তড়িৎ ক্ষেত্র পাবো, দেখো এই দুটোর যে রেজাল্টেন্ট আমরা সেইটা পাবো, ই নেট। তার মানে এই দুটো যোগ হয়ে যায়। তার মানে কি, আমরা কেবল একটা বলরেখা মানে একটা তড়িৎ ক্ষেত্র পাচ্ছি। এখানে আরও হতে পারো, E3 হতে পারতো, এখানে E3 হতে পারতো, E4 হতে পারতো, কিন্তু আমরা যখন হিসাব করতাম তখন আমরা কি পেতাম, কেবল এই ই নেট পেতাম, ই নেট আমরা কেবল পেতাম। তার মানে কি, তুমি এটা বুঝতে পারছো যে একটা বিন্দুতে কেবল একটা মাত্রই তড়িৎ ক্ষেত্র, নেট একটা মাত্র তড়িৎ ক্ষেত্র হতে পারে। আর একটা মাত্র তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ একটাই হবে নিশ্চয়ই। ধরো এই একটা মাত্র তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই নেট,
তাহলে অভিমুখ কি হবে? অভিমুখ কেবল এই একদিকেই হবে। এবার দেখো বলরেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে বলরেখার অভিমুখ কোনো একটা বিন্দুতে, ধরো এই বিন্দু থেকে ধরো এরকম একটা বলরেখা যাচ্ছে, এরকম করে বলরেখাগুলো যাচ্ছে, বা ধরে নাও কেবল এই বিন্দুতে এরকম একটা বলরেখা যাচ্ছে এই বিন্দু থেকে। এবার যদি তোমাকে বলি যে এই যে বিন্দু, এই এ বিন্দুর যে তড়িৎ ক্ষেত্র তার অভিমুখ কোন দিকে হবে, তাহলে মজার জিনিস হচ্ছে যে তড়িৎ বলরেখার অভিমুখ যেদিকে হবে, তড়িৎ বলরেখার অভিমুখ যেদিকে হবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখও এ, তড়িৎ ক্ষেত্রের অভিমুখও সেই দিকেই হবে। বুঝেছো? এ কারণে যদি একটা এরকম বলরেখা থাকে আর যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এই বিন্দুতে তোমার তড়িৎ ক্ষেত্র যেটা হবে তার অভিমুখ কোন দিকে হবে, তাহলে এটা বের করার জন্য কি করতে হয়, এই যে এটা তো একটা বেঁকা কার্ভ, এ কারণে এই বিন্দুতে আমরা একটা স্পর্শক টানবো, স্পর্শক। আর স্পর্শকের অভিমুখ কোন দিকে হবে, যেদিকে বলরেখা যাচ্ছে, মানে এই দিকেই গেলে এই দিকে বরাবর, এটা হচ্ছে তোমার স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক। তাহলে স্পর্শকের অভিমুখ যেদিকে হবে, এখানে এই বিন্দুতে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, তুমি বলবে যেদিকে স্পর্শক সেই দিকে। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। তাহলে এই হয়ে গেল সিম্পল জিনিস। এবার যেটা বললাম যে কোনো একটা বিন্দুতে একটিমাত্র তোমার তড়িৎ ক্ষেত্র, নেট তড়িৎ ক্ষেত্র একটিমাত্র হতে পারে, অতএব যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটাও কেবলমাত্র একটাই হতে পারে কোনো একটা বিন্দুর তড়িৎ ক্ষেত্রে। এবার ধরো যদি দুটো, এই একটা বলরেখা, এই একটা বলরেখা, ঠিক আছে, এবার তুমি দেখো এখানে যদি তুমি দেখো যে এই বিন্দুতে এই যে ক্রসিং বিন্দু, যেখানে এরা ক্রস করেছে, এই যে ক্রসিং বিন্দু, এখানে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তড়িৎ অভিমুখ কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, তাহলে তুমি কি বলবে? তুমি হয়তো বলতে পারো তুমি এই করবে, একটা তুমি স্পর্শক টানবে, তারপরে এর উপরে একটা স্পর্শক টানবে, তারপরে তুমি এদেরকে যোগ করে দিয়ে বলবে যে এইদিকে, কিন্তু এটা একদম ভুল, এরকম হতে পারে না। আসলে কি হয় যে এরা কখনো কাট করেই না, এই যে এরা কখনো দুটো বলরেখা কখনোই পরস্পরকে কাট করে না, কারণ তাহলে কি হচ্ছে, তখন তুমি তড়িৎ ক্ষেত্রে দুটো অভিমুখ পাচ্ছ, একটা এইদিকে একটা এইদিকে, আর কোনো তড়িৎ ক্ষেত্রে দুটো অভিমুখ এভাবে হওয়া সম্ভব নয়। এ কারণে দুই বা ততোধিক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এই যে বলেছি কি, দুটি স্পর্শক টানা যেত, দুটি বলরেখার জন্য যদি ছেদ করতো, দেখো দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, কারণ বলরেখা দুটি একটি বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর মধ্যে দিয়ে দুটি বলরেখার জন্য ভিন্ন দুদিকে দুটি স্পর্শক টানা যেতে পারতো, সেক্ষেত্রে একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে দুটি থাকতো, যা সম্পূর্ণ অসম্ভব। বুঝেছ? এই হলো। এরপর তড়িৎ বলরেখা পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে। তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে। এর মানে কি, এটা দেখবো আমরা পরে মানে আর একটু এগোক আমাদের চ্যাপ্টার, একটা জায়গায় গিয়ে তোমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে, কারণ এখন বললে কি হবে, মাথার উপর দিয়ে যাবে। এই কারণে এটা আমরা পরে ডিসকাস করবো যে এটা কেন বলা হয়েছে। এরপর তড়িৎ বলরেখার টান করা স্থিতিস্থাপক সুতোর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। দেখো এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। মানে কি বলতে চেয়েছে ভালো করে দেখবে। গার্ডার দেখেছো তো নিশ্চয়ই, গার্ডার। তুমি যদি গার্ডারকে ধরো, আমি হাতে এখন গার্ডার পেঁচালাম, গার্ডারকে আমি যদি এরকম টান করি, তাহলে কি হবে, গার্ডার নিজে আবার টেনে নিজের আগের মতো জায়গায় আসতে চাইবে, তাই তো? এই যে বলরেখা যেগুলো হয়, আমাদের যে বলরেখা, ধরো এই হচ্ছে আমাদের একটা পজিটিভ চার্জ, ধরো এই হচ্ছে আমার পজিটিভ চার্জ একটা, আর এই হচ্ছে ধরো একটা নেগেটিভ চার্জ। ভালো করে বুঝবে, খুব মজা লাগবে কিন্তু। এই যে যেটা পড়ছি আমরা, এই অংশটা, এই চার দাগ, এটা খুবই ইন্টারেস্টিং, ভালো করে বুঝবে। দেখো আমরা কি জানি, এর থেকে বলরেখা বেরোয়, এর মধ্যে গিয়ে প্রবেশ করে, এবং অনেকগুলো বলরেখা বেরোয়, এর মধ্যে গিয়ে প্রবেশ করে। হলো? এবার দেখো তুমি গার্ডার ইমাজিন করলে তো, গার্ডার ঠিক একইভাবে এটাকেও তুমি গার্ডারের মতো ইমাজিন করতে পারো। ইলাস্ট্রিক একটা গার্ডার, রবার, তার মতো তুমি একে ইমাজিন করতে পারো। তাহলে তুমি বুঝতে পারছো যে যেহেতু এই দুটো একটা গার্ডার দিয়ে যুক্ত রয়েছে, এই কারণে কি হবে, এটা সংকুচিত হওয়ার চেষ্টা করবে, আবার আগের মতো জায়গায় আসার চেষ্টা করবে। তাহলে কি হবে, এরা দুটো পরস্পরের কি হবে, কাছে সরে আসবে তো।
আর তুমি ভেবে দেখো যদি বলরেখার এই থিওরিটাও আমরা ইউজ না করি, তাহলেও দুটো আধানকে, দুটো বিপরীতধর্মী আধানকে যদি তুমি পাশাপাশি রাখো, তাহলে কি হবে? তাহলে তারা কাছে সরে আসবে তো। ঠিক একইভাবে বলরেখার ধর্ম দিয়েও আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি যে বলরেখা কি হয়, বলরেখাগুলো টান করা স্থিতিস্থাপক সুতোর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। তার মানে এই যে দৈর্ঘ্য বরাবর এরা সংকুচিত হওয়ার চেষ্টা করে, এ কারণে এই পজিটিভ আর নেগেটিভ চার্জ এরা পরস্পরের কাছে সরে আসে। এবার দুটো বিকর্ষণ হয় কি করে? বিকর্ষণকে আমরা কি করে ব্যাখ্যা করব? দেখো এই যে আমি এখন ব্যাখ্যা করলাম এই ধর্মটা দিয়ে, 4 নম্বর যে ধর্ম, এটা দিয়ে আমি ব্যাখ্যা করলাম যে দুটো পরস্পরকে আকর্ষণ করে কেন, বিকর্ষণ কেন করে। খুবই ইজি। ধরো তোমার কাছে একটা পজিটিভ চার্জ আছে আর একটা পজিটিভ চার্জ আছে, এরা পরস্পরকে বিকর্ষণ কেন করে? দেখো দুটো থেকেই তো ইলেকট্রন, দুটো থেকেই তো বলরেখা বেরোবে, তাই তো? দুটো থেকেই বলরেখা বেরোবে নিশ্চয়ই। এর থেকে এরকম বলরেখা বেরোবে, এর থেকেও বলরেখা বেরোবে, এর থেকেও এরকম বলরেখা বেরোবে, এর থেকে এরকম বলরেখা বেরোবে। এই বলরেখা বেরোলো, এই দিকেও বলরেখা বেরোলো। এবার দেখো বলরেখা তো এই দিক থেকেও বেরোবে, তাই তো? দেখো এবার দুটোর থেকেই বলরেখা এভাবে বেরোয়। ধরো এই পর্যন্ত বেরোলো, এখান থেকেও এই পর্যন্ত বেরোলো। এবার দেখো আমি কি বলেছিলাম, প্রথম জিনিস কি, এরা পরস্পরকে বিকর্ষণ করে। কি গেল? ও এই যে আচ্ছা এই 5 দাগ তড়িৎ বলরেখাগুলো পরস্পর, আচ্ছা এটা আমাদের হয়ে গেল। 4 দাগ আমাদের হয়ে গেল এইটা, যে এরা ইলাস্টিক, মানে তোমার মানে রবারের মতন, গার্ডারের মতন, এ কারণে এরা পরস্পরের কাছে সরে আসতে থাকে। এরপর দেখো এই যে 5 নাম্বার, এখানে বলেছে তড়িৎ বলরেখা পরস্পরের পাশের দিকে অর্থাৎ দৈর্ঘ্যের লম্ব দিকে কি হয়, দৈর্ঘ্যের লম্ব দিকে বিকর্ষণ করে। বলরেখাগুলো পরস্পরের পাশের দিকে অর্থাৎ দৈর্ঘ্যের লম্ব দিকে বিকর্ষণ করে। এই ধর্মের সাহায্যে দুটো সম আধানের মধ্যে বিকর্ষণকে ব্যাখ্যা করা হয়। মানে কি দেখো এখানে বলতে চেয়েছে যে আমি যে প্রথমেই বললাম যে দুটো বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে, এ কারণে কি হচ্ছে দেখো, যখন এই যে দুটো বলরেখা পরস্পরের কাছে আসছে, দুটো বলরেখা যখন পরস্পরের কাছে আসছে, তখন এরা পরস্পরকে এরকম বিকর্ষণ করে, এই কারণে এদের রাস্তা এরকম হয়ে যায়। পরস্পরকে বিকর্ষণ করে, এদের রাস্তা এরকম হয়ে যায়। একইভাবে নিচেও এরকম এই হয়ে যায়। কেন? কারণ এই দিক থেকেও একটা আসছে, এই কারণে। মানে দুটো পরস্পরকে বিকর্ষণ করে এরকম সাইডের দিকে সরে যায়। আর এই যে মাঝখানের যে অংশটা তুমি দেখছো, এদের যে মিডিল অংশ হয়, এটাকে বলা হয় উদাসীন অঞ্চল। এই অংশটাকে বলা হয় উদাসীন অঞ্চল। কারণ কি এখানে কোনো, তুমি বুঝতেই পারছো, এখানে কোনো তোমার যে তড়িৎ ক্ষেত্র নেই। দেখো বলরেখা মানে কি, বলরেখাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। বেসিকলি তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করার একটা পদ্ধতি হচ্ছে বলরেখা দিয়ে চিহ্নিত করা। এ কারণে আমি বলতে পারি কি, এই মাঝখানে দেখো কোনো বলরেখা নেই, তার মানে এই মাঝখানের যে অংশ, এখানে তড়িৎ ক্ষেত্রেও নেই। তার মানে এখানে যদি তুমি কোনো আধান রাখো, তাহলে তার উপর সে পজিটিভ হোক বা নেগেটিভ, এখানে আমি যদি কোনো একটা আধানকে রাখি, তাহলে তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না, কোনো তড়িৎ বল প্রয়োগ হবে না, কারণ এখানে কোনো তড়িৎ ক্ষেত্রই নেই। বুঝেছো? তার মানে তড়িৎ ক্ষেত্র, বলরেখা, দুটো বলরেখা সবসময় পরস্পরকে বিকর্ষণ করে। এবার প্রত্যেক তড়িৎ বলরেখা দুই প্রান্তে সমান কিন্তু বিপরীত আধান থাকে। এই যে প্রত্যেক তড়িৎ বলরেখা দুই প্রান্তে সমান কিন্তু বিপরীত আধান থাকে। ধরো এটা যদি প্লাস কিউ হয়, তাহলে এটা হবে মাইনাস কিউ। আচ্ছা ওরকম কথা না, দাঁড়াও এই জিনিসটা না একটু বুঝতে গেলে পরে সময় লাগবে, যে এটা কেন বলা হয়েছে যে সমান আধান কেন থাকে। কারণ দেখো যদি একটা তোমার কাছে +3Q আধান থাকে আর একটা যদি -2Q আধান থাকে, তাহলে তুমি এটা বলতে পারো, হ্যাঁ প্রথম কথা ঠিক যে এখান থেকে বেরোবে, এর মধ্যে গিয়ে পড়বে, কিন্তু সমান আধান তো না, তাই তো? বলেছে প্রত্যেক তড়িৎ বলরেখা দুই প্রান্তে সমান বিপরীত আধান থাকবে। একটা এই যে বলরেখা, তাহলে এক প্রান্তে তোমার পজিটিভ, তাহলে অন্য প্রান্তে নেগেটিভ, এটা থাকতে পারে, মানে বিপরীত আধান থাকবে। কিন্তু এই সমান কথাটা কেন বলা হয়েছে, যে সমান কেন থাকবে, এটাও আমরা কিছুক্ষণ পরে দেবো। কারণ কি এর মধ্যে অনেকগুলো এরকম আছে, এই যেরকম এইটা 3 দাগ, তারপরে তোমার এই 1 দাগের এই অংশ যে পরিবাহীর ভেতরে থাকে না, এই কয়েকটা জিনিস, এগুলো না একবারে করালে মানে জিনিসটা না এরকম মনে হবে যে মুখস্থর মতো লাগছে, বোঝা যাচ্ছে না। কারণ এই চ্যাপ্টার অনেক বড়, এর মধ্যে অনেক কিছু আছে, এক এক করে ধীরে ধীরে আমরা দেখবো। তোমরা এখনের মতো ধরে নাও যে এটা হচ্ছে তোমাদের ইন্টারভেল। এরপরে, কারণ এর আগে আমি স্পয়লার এখন দিতে চাইছি না,
এরপরে গিয়ে যখন আমরা গাউস পড়বো, তারপরে গাউসের কয়েকটা কোশ্চেন করব, তখন ওটা করতে করতে আমরা এই জিনিসটাকে দেখবো। কারণ এই তড়িৎ বলরেখা এখনও অনেকবার আসবে, অনেক জায়গায় আসবে, ধারকত্বের সময় ওটাও আসবে, গাউসের সূত্রের সময়ও আসবে, অনেক জায়গায় আছে। এ কারণে কয়েকটা জিনিস এখন হচ্ছে না, ওই জন্য টেনশন করো না, কারণ এগুলো পরে এগুলোকে বলা হবে। তো এই জিনিসটা আমাদের থাকলো, আমরা দেখবো যে কী জিনিস, এই 3 দাগ এটা আমরা দেখবো। দেখি, একই পরিবাহীতে কোনো তড়িৎ বলরেখা শুরু ও শেষ হয় না, এ থেকে সিদ্ধান্ত করা যায় যে কোনো ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না। এটাও আমরা দেখবো, এটা আমি বলতে চাইছি না, ইচ্ছা করে বলতে চাইছি না। বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট হলে সেখানে তড়িৎ ক্ষেত্রের মান বেশি এবং বলরেখার ঘনত্ব কম হলে তড়িৎ ক্ষেত্রের মান কম হয়। কি বলতে চেয়েছে তুমি নিজেই বলো, তুমি নিজেই বুঝতে পারবে। ধরো এরকম একটা অঞ্চল আছে যেখানে ধরো এতগুলো বলরেখা রয়েছে, হলো। আর একটা ধরো অঞ্চল রয়েছে এরকম বলরেখা রয়েছে, আর একটা অঞ্চল ধরো এরকম, এই তুমি বলো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, বা এই ধরো এটা বাদ দাও, এই হলো। তো এবার ধরো এটা হচ্ছে এরকম, এই হচ্ছে তোমার এ বিন্দু, এই হচ্ছে তোমার বি বিন্দু, এই হচ্ছে তোমার সি বিন্দু, ঠিক আছে। এবার তুমি নিজে বলো যে কোথায় তড়িৎ ক্ষেত্র বেশি হবে। এখানে দেখো বলরেখাগুলো বেশি ঘন সন্নিবিষ্ট। ঘন সন্নিবিষ্ট মানে কি, পরস্পরের অনেক কাছে, অনেক কাছাকাছি পরস্পরের। আর এখানে দেখো, এখানে বলরেখাগুলো একটু একটু দূরে পরস্পরের থেকে, আর এখানে অনেক বেশি দূরে। তাহলে তুমি বলো যে কোথায় তোমার ফিল কোথায় আসে, যে নিজের একটা যে ভেতর থেকে আওয়াজ আসে না, যে এখানে উত্তরটা এরকম হতে পারে, এই জিনিসটা যে কোথায়। আমি যদি বলি এখানে হচ্ছে ইএ, এটা হচ্ছে ইএ, এটা হচ্ছে ইবি, এটা হচ্ছে ইসি, তাহলে বলো কোথায় বেশি কোথায় কম হবে। এই এর মানে তড়িৎ ক্ষেত্রের মান কোনটায় বেশি কোনটায় কম হবে, এটা কমেন্টে তোমরা লিখে জানাও ইনক্রিজিং অর্ডারে, ঠিক আছে। আশা করছি লিখেছো। দেখি এবার দেখো, ঘন সন্নিবিষ্ট যেখানে হবে, এখানে বলা হয়েছে যে বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট হলে সেখানে তড়িৎ ক্ষেত্রের মান বেশি হয়। যত ঘন সন্নিবিষ্ট হবে তড়িৎ ক্ষেত্রের মান তত বেশি হবে। তার মানে ঘন সন্নিবিষ্ট কোথায়, এখানে। তো তার মানে ইয়ে যেটা সেটা সব থেকে বেশি হবে, ইয়ের মান সব থেকে বেশি হবে। এরপর কোনটা হবে, এরপর হবে ইবি, তারপর হবে ইসি। কারণ ইয়ের থেকে এটা একটু কম, ইয়ের থেকে কম ঘন সন্নিবিষ্ট, কিন্তু ইসি এর থেকে বেশি ঘন সন্নিবিষ্ট। এ কারণে এই ইবি এটা মিডিলে হবে, আর সবার লাস্ট হবে ইসি। কি হয়ে গেল? তাহলে আমরা কি করলাম, আমরা এই যে বলরেখার যে ধর্ম সেগুলো আমরা কমপ্লিট করলাম। এর মধ্যে কয়েকটা এগুলো বাদ দেওয়া হয়েছে, কারণ বাদ দেওয়া হয়নি, এগুলোকে পোস্টপন করা হয়েছে। যে এই যে জিনিসগুলো, এগুলোকে বুঝতে গেলে, এই 3টে কি বলা হয়েছে, এগুলোকে বুঝতে গেলে আমাদের আরও কয়েকটা জিনিস দেখে নিতে হবে। কিন্তু এইগুলো যে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, বলরেখার ধর্মের প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আর তার মধ্যে যেগুলো আমরা এখন বোঝার মতো আমাদের ক্যাপাসিটি রয়েছে সেগুলো আমরা বুঝে নিয়েছি। প্রথমটা, দ্বিতীয়টা, চতুর্থ, পঞ্চম, আর তোমার লাস্টেরটা, এগুলো এখন আমরা বুঝতে পারবো, বুঝতে অসুবিধা হবে না, এই কারণে এগুলো আমরা বুঝে নিয়েছি। এগুলোকেও আমরা পরে ধীরে ধীরে গিয়ে বুঝবো। আচ্ছা, এই হয়ে গেল। এবার দেখো, এটার আগে দেখো কি করে আঁকবো কি করে, একবারে দেখেছি কি করে আঁকবো, মানে মানচিত্র। তাড়াতাড়ি জিনিসটা দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের পরে কি আঁকতে হবে। কোশ্চেন তোমাকে আঁকতে দেবে না, কারণ তোমাদের তো এমনি এমসিকিউ। আর এমনি নর্মালি তোমাদেরকে আগেও, এমসিকিউ হওয়ার আগেও যখন নর্মাল সিস্টেম ছিল তখনও আঁকতে দিত না, কিন্তু অন্যান্য জায়গায় এটা ইউজ করতে হতো। এই কারণে একবারে দেখে নাও যে জিনিসটা কীভাবে আঁকতে হয়। ধরো এই পজিটিভ আর এই হচ্ছে নেগেটিভ, তাহলে কী হবে, পজিটিভের থেকে বেরোবে, নেগেটিভে গিয়ে প্রবেশ করবে। এরকম করে তুমি এবার দিয়ে দিতে পারো, আর এর মধ্যে এসে সব ঢুকবে। এটা হচ্ছে 1 নম্বর। দুটো যদি সেম আধান থাকে, আমি পজিটিভকে নিয়ে দেখাচ্ছি, পজিটিভ দুটো যদি সেম আধান থাকে তাহলে কি করে আঁকতে হয়, দেখো এটা হচ্ছে 2 নম্বর। এই দেখো, এদিক দিয়ে তো সিম্পল বেরোবে, এতে অসুবিধা নেই। এর থেকেও এদিকগুলোই সিম্পল বেরোবে, অসুবিধা নেই। এই মাঝখানের অংশে এখানে এসে কি হবে, এরা এখন দূরে সরে যাবে। এই মাঝখানে উদাসীন অঞ্চল তৈরি হবে। এবার দেখো আর একটা ইন্টারেস্টিং জিনিস, যে ধরো
তোমার কাছে এরকম দুটো পাত আছে, দুটো পাত এরকম রয়েছে সেম সাইজের। ধরো 3 নাম্বার, ধরো দুটো পাত রয়েছে, একটা হচ্ছে পজিটিভলি চার্জ ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা পাত, আর হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা পাত আমার কাছে রয়েছে। তাহলে কি হয় দেখো, তুমি ভালো করে বুঝবে, এই যে কোণার দিকে যেগুলো হবে সেগুলো কি, আচ্ছা মাঝখানে তোমাকে এরকম দেখাই, এর যে বলরেখাগুলো হবে ওগুলো হবে এরকম, এর থেকে বেরোবে বেরিয়ে এর মধ্যে গিয়ে প্রবেশ করবে, এর থেকে বেরোবে বেরিয়ে এর মধ্যে গিয়ে প্রবেশ করবে, বেরোলো প্রবেশ করলো, বেরোলো প্রবেশ করলো, এই যত কোণার দিকে যাবে তত কি হবে, একটু রাউন্ড হতে থাকবে, এরকম ব্যাকা হতে থাকবে, যত কোণার দিকে যাবে তত ব্যাকা হতে থাকবে, একদম কোণায় গিয়ে এটা অনেক বেশি বেঁকে যাবে। এবার কথা হচ্ছে এরকম বেঁকলো কেন, দেখো কেন বেঁকেছে ভালো করে বুঝবে। প্রথম জিনিস, ধনাত্মক চার্জ যেগুলো রয়েছে, ধনাত্মক চার্জের থেকে বলরেখা বেরিয়েছে, বেরিয়ে ঋণাত্মক চার্জে এসে প্রবেশ করেছে, প্রথম জিনিস হয়ে গেল। এবার দেখো তুমি এই মাঝখানেরটাকে নাও, তুমি কেবল এই মাঝখানেরটাকে ভালো করে একবার দেখো, এই মাঝখানের এইটাকে অনুরগ্নি, মাঝখানের এইটাকে তুমি দেখো, এর উপর দেখো এর আশেপাশে দুই দিকেই, এখানেও একটা বলরেখা রয়েছে, এখানেও একটা বলরেখা রয়েছে। এ কারণে কি হচ্ছে, এই যে দুটো বলরেখা এরা একে ঠেলছে, এই বলরেখা একে এই দিকে ঠেলছে, এই বলরেখা একে এই দিকে ঠেলছে। আমরা আগেই পড়েছি যে বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করে, এ কারণে এই বলরেখা একে এই দিকে ঠেলছে, এই বলরেখা এই দিকে ঠেলছে, এ কারণে এটা এরকম প্রায় নিজের জায়গায় ফিক্সড রয়েছে, মানে দুই দিক থেকেই প্রায় সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বলে এর নিজের জায়গায় ঠিক রয়েছে। কিন্তু যত তুমি কোণার দিকে আসো তত দেখো এই লাস্টেরটাকে দেখো, এর উপর দেখো, এর উপর এ বল এইদিকে প্রয়োগ করছে, কারণ বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে, এ কারণে এই বলরেখা এর উপর বাইরের দিকে বল প্রয়োগ করছে, এই বলরেখাও একে বাইরের দিকে বল প্রয়োগ করছে, এ কারণে কিন্তু এই দিক থেকে এই দিকে কোনো বলরেখা নেই, এ কারণে বাইরে থেকে এর উপর কেউ বল প্রয়োগ করতে পারছে না, এই কারণে এই হচ্ছে কি এই দিকে বেন্ড হয়ে যাচ্ছে। তাহলে এই যে বেন্ড হওয়ার কারণ কি, দুটো জিনিস, একটা হচ্ছে মাঝখানের এগুলো এরকম সমান্তরাল হওয়ার কারণ কি, আর বাইরের এগুলো এরকম বেঁকা হওয়ার কারণ কি। দুটোই কারণ হচ্ছে বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে, এখানে বিকর্ষণ দুই দিক থেকে সেম, এ কারণে নিজে ফিক্স একদম স্ট্রেট লাইনে যাচ্ছে, কিন্তু এখানে কেবল এই এক দিক থেকে বিকর্ষণ হচ্ছে বলে এরকম বেঁকে যাচ্ছে। আর এই যে মাঝখানের যে অঞ্চল, এই যে পুরো অঞ্চল যেখানে বলরেখাগুলো একদম স্ট্রেট একদম সমানভাবে যাচ্ছে, এই যে অঞ্চল একে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি, সুষম তড়িৎ ক্ষেত্র এর যে সংজ্ঞা এটা তোমাদের বইতে দেওয়া আছে নিশ্চয়ই। সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে এমন একটা তড়িৎ ক্ষেত্র যার প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সেম হয়, যে কোনো বিন্দু তুমি নিয়ে নাও তড়িৎ ক্ষেত্র সেম থাকে, তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হয় না, একে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। এই সুষম তড়িৎ ক্ষেত্র নিয়ে আমরা পরে আরও আলোচনা করব। তাহলে এই হয়ে গেল আমাদের সুষম তড়িৎ ক্ষেত্র। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মানে প্রত্যেকটাতেই আমি ইম্পর্টেন্ট বলছি কারণ প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, যে কোনো জায়গাতে কোশ্চেন আসতে পারে, এ কারণে আমি প্রত্যেকটাকেই ইম্পর্টেন্ট বলে ফেলি অভ্যাসের ইয়ের জন্য। দেখো কী জিনিস করবো এবার আমরা, এটা মজাদার জিনিস যে এই বলরেখার সঙ্গে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক কী। বলরেখার সাথে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক, অবৈধ না না এই কার কি রং দেওয়া আছে, সাদাই রং দেওয়া, আচ্ছা ঠিক আছে থাক, কী হয়েছে। বলরেখার সঙ্গে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক, দেখো ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। ম্যাক্সওয়েল, আরে কি হচ্ছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। আচ্ছা ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী বা ম্যাক্সওয়েলের একটা থিওরি আছে খুবই বড়, ম্যাক্সওয়েল অনেকগুলো থিওরি দিয়েছিল আমাদের, যেমন সরণ প্রবাহ, তারপরে তোমার তড়িৎ ক্ষেত্র এবং তোমার চুম্বক ক্ষেত্র। মানে ম্যাক্সওয়েল কী হয়েছে, ম্যাক্সওয়েল ইনি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ চুম্বক ক্ষেত্র
এই দুটো নিয়ে খুবই রিসার্চ করেছিলেন। আর প্রায় মানে তুমি বলতে পারো এক প্রকার তড়িৎ ক্ষেত্র, তড়িৎ চুম্বক ক্ষেত্র এর জনক হচ্ছে তোমার ম্যাক্সওয়েল। ইনি এত সুন্দর রিসার্চ করেছিলেন এইসবের উপরে, এনার কারণেই হচ্ছে এটা এত বেশি আগে এগিয়েছিল। আজকে যে মাইক্রোফোন কিংবা তোমরা এই যে টিভি, যাতে করে তোমার ইন্টারনেট দেখছো, এই সমস্ত জিনিসের যে এনার রিসার্চ যদি ইনি না করতেন, তাহলে আজ হয়তো এইসব কিছুই তুমি পেতে না। তুমি যে ক্যামেরার মাধ্যমে যে আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে, যেগুলো তোমরা দেখছো, এছাড়া যে রিলস দেখো তোমরা ফোনে, কিংবা তোমরা ফোনে গেম খেলো বা কোনো কাজে লাগাও, মানে এক কথায় হচ্ছে এই যে ইলেকট্রনিক যে টেকনোলজি, এগুলো কখনোই ডেভেলপ হতে পারতো না যদি ইনি না থাকতেন, বা ইনি নিজে রিসার্চ যদি না করতেন। তাহলে ইনি রিসার্চ করেছিলেন কি নিয়ে? তড়িৎ বলরেখা, ইনি পুরো রিসার্চ করেছিলেন তড়িৎ চুম্বক ক্ষেত্র, পুরো যে কনসেপ্ট সেটাকে নিয়ে। তার থেকে ইনি একটা ধারণা আমাদের দিয়েছিলেন, একটা সূত্র বলতে পারো, সেটা ইনি দিয়েছিলেন যে ধরো, ভালো করে বুঝবে কি বলতে চাইছি। ইনি বলেছিলেন যে ধরো এই তোমার কাছে একটা আধান রয়েছে, এটা হচ্ছে তোমার কিউ পরিমাণ আধান তোমার কাছে রয়েছে, প্লাস কিউ ধরে নাও, প্লাস কিউ। এবার ইনি বলেছিলেন যে এই যে প্লাস কিউ আধান রয়েছে, এর থেকে বলরেখা নিশ্চয়ই বেরোবে। এইটুকুনি আমরা দেখলাম যে কোনো আধান থেকে বলরেখা, পজিটিভ আধান থেকে, যে কোনো পজিটিভ আধানের থেকে বলরেখা নির্গত হয়। এবার কতগুলো নির্গত হয়, এটাই ইনি উত্তর দিয়েছিলেন যে ধরো এটা যদি তোমার কিউ হয়, এটা যদি কিউ আধান হয়ে থাকে, আর এই যে পারিপার্শ্বিক মাধ্যম তার যে তড়িৎ বেদ্যতা, সেটা যদি এপসাইলন হয়ে থাকে, তড়িৎ বেদ্যতা যদি এপসাইলন হয়ে থাকে, তাহলে এর থেকে যে বলরেখা বেরোবে, তার সংখ্যা, হবে n = q বাই এপসাইলন। এটা হচ্ছে ইনি বলেছিলেন যে কোনো আধান কিউ পরিমাণ আধানকে তুমি যদি রাখো, এবার এটা তোমার নেগেটিভ কিউ হতে পারতো, মানে কি এটা তোমার নেগেটিভ চার্জ হতে পারতো, নেগেটিভ কিউ। তাহলে কি হতো? তাহলে এর ভেতরে এসে বলরেখাগুলো ঢুকতো। সেমভাবে কতগুলো বলরেখা এর ভেতরে ঢুকেছে, সেটার মানও হবে n = q/f। কারণ এখানে আমরা সংখ্যা বলছি, এখানে কিন্তু নেগেটিভ চিহ্ন হবে না, কারণ আমরা সংখ্যার কথা বলছি যে কতগুলো, আর কতগুলো এই কথাটা কখনো নেগেটিভই হয় না। এ কারণে যতগুলো আধান, যে পরিমাণ আধানটার মান, কেবল মান, চিহ্ন সহ না, কেবল মান, আধানটার মান বাই এপসাইলন, মানে যে মাধ্যমটায় রয়েছে। যদি এটা শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয়, তাহলে আমরা লিখবো ই এপসাইলন নট, তাহলে এটা হয়ে যাবে এপসাইলন নট, আর যদি অন্য কোনো মাধ্যম থাকে, সেটা যদি অন্য কোনো মাধ্যম এপসাইলনের যদি হয়, তাহলে ওটা হবে q/এপসাইলন। এটা ইনি বলেছিলেন। এবার আমরা কি করব? আমরা এই বলরেখা দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্রের যে কনসেপ্ট, সেটাকে দেখব। কি করে? দেখো, ধরে নাও, কি বলতে চাইছি ভালো করে বুঝবে। ধরে নাও আমার কাছে এরকম একটা স্পিয়ার আছে, এসব বলো, বুঝতে পারছো? একটা মানে তোমার ফুটবল, যে একবার ঢেকে দিয়েছে, এটা হচ্ছে তোমার একটা ফুটবল, ঠিক আছে? ধরো এই যে একদম মিডিল যে বিন্দু, একদম মাঝখানে যে বিন্দু, এই যে বিন্দু, এই একদম মিডিলের বিন্দু, এই বিন্দুতে ধরো একটা কিউ চার্জ আমি রেখেছি, এবার দেখো এই বিন্দু থেকে এই যে স্পিয়ার, ধরো এই রেডিয়াস হচ্ছে r, ছোট হাতের r। এবার ধরো এই থেকে এরকম একটা বিন্দুতে, এই একটা বিন্দু, ধরো এটা হচ্ছে এ বিন্দু, যেটা হচ্ছে তোমার এই গোলকের উপরে একটা এ বিন্দু এরকম রয়েছে। তাহলে ডিস্টেন্স কত হবে? r। বুঝতেই পারছো ব্যাসার্ধ, ডিস্টেন্স হবে r। এবার প্রথম জিনিস আগে তুমি বলো, এই কিউ চার্জের থেকে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, এই কিউ চার্জের থেকে কতগুলো বলরেখা বেরোচ্ছে। তাহলে বলরেখার সংখ্যা হবে q/এপসাইলন, বা ধরো এপসাইলন নট, কারণ ধরো এটা তোমার শূন্য মাধ্যমে রয়েছে, এপসাইলন নট হলো। তাহলে এটা হচ্ছে যতগুলো বলরেখা বেরোচ্ছে। এবার দেখো, বলরেখা যখন বেরোবে, বলরেখা তো এরকম না যে একটা খাতার পৃষ্ঠের উপর কেবল চলে, বলরেখা 3D স্পেসে চলে। মানে এই যে আমরা যে জগতে থাকি, এটা হচ্ছে আমাদের 3D স্পেস, মানে সামনে, পেছনে, উপর, নিচে, ডান দিকে, বাঁ দিকে, একদম আমরা চারিদিকে ঘুরতে পারি। সেমভাবে বলরেখা কেবল
বলরেখা কেবল এইদিকেও যায় না, মানে কেবল এটা ধরো এক্স অ্যাক্সিস, বলরেখা কেবল এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এরকমই নয়, বলরেখা জেড অ্যাক্সিসেও আসতে পারে। এটা ধরো জেড অ্যাক্সিস, মানে বলরেখা বাইরের দিকে বেরিয়েও আসতে পারে। তার মানে বলরেখা হচ্ছে 3 ডাইমেনশনাল, বলরেখা 3 ডাইমেনশনাল। ওকে, তার মানে এই যে পুরো স্ফিয়ার, তুমি এটা বুঝতে পারছো, এই যে পুরো স্ফিয়ার, পুরো গোলক, এই যে এর থেকে যে বলরেখাগুলো বেরোবে, সেগুলো এই পুরো গোলকটাকেই তো ছেদ করে যাবে, তাই তো? এর থেকে যে পরিমাণ বলরেখা বেরোবে, টোটাল কতগুলো বলরেখা বেরোচ্ছে? কিউ বাই এপসাইলন নট। আর এই বলরেখাগুলো কি হবে? এই পুরো গোলককেই তো ছেদ করে যাবে। এ কারণে আমি কি বলতে পারি, এই যে টোটাল যে বলরেখা বেরোচ্ছে সেটা পুরো এই গোলককে ছেদ করে যাচ্ছে। তার মানে কি? তার মানে তুমি ভেবে দেখো যে পুরোটার ক্ষেত্রফল কত, এই পুরো গোলক তার ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। তার মানে এই 4 পাই আর স্কোয়ারের থেকে টোটাল কিউ বাই এপসাইলন নট সংখ্যক এতগুলো তোমার বলরেখা যাচ্ছে, এই পুরো একদম ক্ষেত্রফলের থেকে। তাহলে একক ক্ষেত্রফল, এই একক ক্ষেত্রফল দিয়ে কত হয়ে যাবে? এর আশেপাশে আমি যদি একটা একক একটা ক্ষেত্রফল আমি তৈরি করি, তাহলে তার মধ্যে দিয়ে কতগুলো যাবে? তাহলে এখানে আমি লিখব 1 সমান সমান 1, তাহলে কী হবে? এপসাইলন নট ঐকিক নিয়ম বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এই একক ক্ষেত্রফলের থেকে কতগুলো তোমার বলরেখা যাবে? কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। দেখো চেনা লাগছে? এটা কি? এটা হচ্ছে তোমার ইএ। আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম, আগের পার্টে, যে কোনো একটা বিন্দুতে তড়িৎক্ষেত্র কত হয়, যে আধানের জন্য তড়িৎক্ষেত্র তৈরি হচ্ছে সেইটা বাই 4 পাই এপসাইলন নট ইন্টু যে দূরত্ব, যে বিন্দুতে, এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দু থেকে এই কিউ আধানের যে দূরত্ব সেইটা স্কোয়ার। বোঝা গেল? তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? দেখো এটা আমরা কি করে বার করলাম, আমি কি বললাম প্রথমে 4 পাই আর স্কোয়ার থেকে, মানে এই পুরো গোলকের থেকে তোমার এতগুলো বলরেখা যাচ্ছিল। তাহলে একক ক্ষেত্রফলের থেকে কতটা বলরেখা যাচ্ছে? এতগুলো। তার মানে কি বোঝা যাচ্ছে, যে একক ক্ষেত্রফলের থেকে যতগুলো বলরেখা যায়, লম্বভাবে যায়, এমনি কিন্তু ব্যাকাটেরাভাবে গেলে হবে না, লম্বভাবে যতগুলো বলরেখা যায় তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা তোমাদের বইতেই সংজ্ঞাটা দেওয়া আছে কি, যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ওই বিন্দু চতুর্দিকস্থ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যার সমান। তার মানে ধরো এই হচ্ছে আমার এ বিন্দু, এই হচ্ছে এ বিন্দু। তাহলে আমি কি করব, ধরো এখান থেকে বলরেখাগুলো নির্গত হচ্ছে, ধরো 40টা বলরেখা এখান দিয়ে যাচ্ছে এ বিন্দু থেকে। আচ্ছা, এরকম না করে তুমি দেখো, ধরো এই হচ্ছে তোমার এ বিন্দু। এবার এই এ বিন্দু চারিদিকে আমি একটা ক্ষেত্রফল আঁকলাম, একক ক্ষেত্রফল, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার একক ক্ষেত্রফল আমি এরকম আঁকলাম, ধরো 1 মিটার স্কোয়ার একক একটা ক্ষেত্রফল আমি আঁকলাম। এবার আমি দেখব এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা যাচ্ছে, যতগুলো বলরেখা লম্বভাবে যাচ্ছে, বেঁকাভাবে না কিন্তু, একদম লম্বভাবে যতগুলো বলরেখা একে ছেদ করছে লম্বভাবে, মানে লম্ব মানে এটা হচ্ছে তোমার এই যে তোমার তল কোনটা, এটা হচ্ছে তল, আর এর সাপেক্ষে লম্ব, মানে এটা যদি ক্ষেত্রফল এরকম হয়, তাহলে বলরেখাগুলো হবে এরকম, মানে লম্ব। তাহলে লম্বভাবে যে পরিমাণ বলরেখা ক্রস করছে, ধরো এখানে এন সংখ্যক, বা ধরো এন সংখ্যক বলরেখা একে ক্রস করলো, তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্র সেটাকে আমি লিখতে পারি ইএ সমান সমান এন, মানে যতগুলো বলরেখা এই এ বিন্দুকে ক্রস করছে লম্ব, এ বিন্দু চারিপাশে একক ক্ষেত্রফলকে ক্রস করছে লম্বভাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের বলরেখা। যে বলরেখা কী জিনিস, বলরেখার গাণিতিক রূপ কীরকম, বলরেখার ধর্মগুলো কীরকম, এটা দিয়ে আমাদের বলরেখা তুমি বলতে পারো এক প্রকার কমপ্লিট। পুরো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কারণ এখন আমরা গাউসের সূত্র পড়বো, তারপরে গাউসের সূত্র পরেও আরও কয়েকটা জায়গায় এগুলো আমাদের লাগবে। এরপরে চুম্বক বলরেখা যখন পড়বো তখন এই জিনিসটা আরও ইজি হবে, কারণ চুম্বক বলরেখা তড়িৎ বলরেখা প্রায় সেম। আচ্ছা, এবার আমরা শুরু করতে চলেছি ইলেকট্রিক ডাইপোল, তার আগে একটু দেখে নিই। আচ্ছা চলো, এবার তাহলে আমার তড়িৎ দ্বিমেরুটা করা যাক। দেখো তড়িৎ দ্বিমেরুতে আমরা বেশি সময় নষ্ট করবো না, কারণ দেখো তড়িৎ দ্বিমেরুর কয়েকটা সূত্র রয়েছে। এবার সেই সূত্রগুলো আমাদের প্রুফ করার দরকার নেই, কারণ এই সূত্র আগে দিত,
কিন্তু এখন আমাদের সূত্র কোনো মানে সূত্রের দরকার আছে, সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে দেখবো যে তড়িৎ দ্বিমেরু কী জিনিস, ওটা আমরা দেখবো। তারপরে আমরা দেখবো যে তড়িৎ দ্বিমেরুর কোনো একটা বিন্দুতে মানে কি, দেখো তড়িৎ দ্বিমেরু বেসিক্যালি একটা সিস্টেম। তোমার প্রথমে বলি যে তড়িৎ দ্বিমেরু কী জিনিস, তাহলে আমরা পরপর বলছি, পরে বলছি আমি কি বলতে চাইছি। দেখো তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি, প্রথমে দেখো তড়িৎ দ্বিমেরু হচ্ছে তোমার বইতে যে সূত্র, বইতে যে সংজ্ঞা দেওয়া আছে সেইটাই যদি আমি মুখে বলি তাহলে সেটা হবে এরকম। দুটো, ভালো করে শুনবে, দুটো বিপরীতধর্মী সমান মানের চার্জকে যদি পরস্পরের থেকে খুবই ক্ষুদ্র দূরত্বে রাখা হয় তাহলে তারা যে সংস্থা গঠন করে সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। অনেকে মাথার উপর দিয়ে গেছে নিশ্চয়ই। তাহলে একবার জিনিসটাকে দেখো, এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। এবার আমরা জিনিসটাকে দেখবো যে কী। ধরো এই দুটো তোমার চার্জ রয়েছে, দুটো চার্জ এরকম রয়েছে, প্লাস কিউ আর সেম বিপরীত মান মাইনাস কিউ, দুটো চার্জ আমার কাছে রয়েছে। এবার ধরো এই দুটোকে অনেক ক্ষুদ্র দূরত্ব, অনেক ছোট একটা দূরত্ব 2L দূরত্ব আমরা রাখলাম। 2L কেন পরে বুঝতে পারবে, এলও নিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু 2L নিচ্ছি যাতে আমাদের হিসাবে সুবিধা হয়। ধরো এদের দুজনের মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে 2L, আর 2L ধরো খুব ছোট, 2L খুব ছোট। তার মানে দুটো চার্জকে আমি কি করলাম, দুটো চার্জকে, দুটো হচ্ছে কি সমান মান, এটাও প্লাস, এটা কিউ, এটাও কিউ, এটাও কিউ, এটাও কিউ, দুটোর মান সেম কিন্তু চিহ্ন বিপরীত। তার মানে দুটো বিপরীত চিহ্ন কিন্তু সেম মানের দুটো চার্জকে আমি পরস্পরের থেকে খুবই ক্ষুদ্র দূরত্বে রাখলাম। তাহলে কি হবে, এই যে পুরো সংস্থা, এই পুরোটাকে আমরা তখন বলবো একটা ডাইপোল, ডাইপোল বা দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু লিখলাম, তড়িৎ দ্বিমেরু। তাহলে পুরো সংস্থাকে আমরা বলবো একটা তড়িৎ দ্বিমেরু। এবার এই যে তড়িৎ দ্বিমেরু, এটাতে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কী জিনিস। তাহলে তড়িৎ দ্বিমেরু তোমরা বুঝলে যে তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি, দুটো ক্ষুদ্র চার্জ, দুটো ছোট ছোট ক্ষুদ্র চার্জকে আমরা পরস্পরের থেকে খুবই কাছে রাখলাম, 2L দূরত্বে আমরা দুটো চার্জকে আমরা রাখলাম, একটা হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ, দুটো চার্জকে পরস্পরের থেকে খুবই ক্ষুদ্র দূরত্বে রাখলাম। এবার মেরু ভ্রামক কী জিনিস, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি, আগে স্টাইলিং সব থেকে বেশি দরকারি, আগে স্টাইল। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিছুই না, দেখো এটা কেবল একটা সংজ্ঞা ডিফাইন করা সব কিছুর ক্ষেত্রে। এরপরে তোমরা দেখবে যখন এরপরে চ্যাপ্টার আছে ম্যাগনেটিজম, সেখানেও রয়েছে তোমার, সেখানে তোমার এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক রয়েছে, ওখানে তোমার হচ্ছে চুম্বক দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু আর চৌম্বক দ্বিমেরু ভ্রামক সেম জিনিস, শুধু এখানে ভালো করে দেখে নাও, তাহলে ওই চ্যাপ্টারটায় গিয়ে তোমাদের কোনো সমস্যা হবেই না। দেখো এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, ধরো এটাকে পি বলা হয়, পি দিয়ে ডিনোট করা হয়, তড়িৎ ক্ষেত্রকে যেরকম ই দিয়ে লেখা হয় ওরকমই একে পি দিয়ে লেখা হয়। দেখো পি মানে কি, এই যে পি এর যদি আমি কথা বলি যে এই পিটা তাহলে কি হবে, পি, এই পিটা হচ্ছে এরকম, পি সমান সমান তোমার এদের মধ্যবর্তী যে দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব কত, 2L ইন্টু 2L ইন্টু এই দুটোর মধ্যে যে কোনো একটা চার্জ, মানে কি প্লাস মাইনাস ওরকম কিন্তু কিছু না, কেবল মান, যে আধানের মান কত। দেখো দুটোর কিন্তু আধান সেম, দুটোর আধান যেহেতু সেম, এ কারণে আমি যে কোনো একটাকে নিতে পারি, যে কোনো একটাকে নেওয়া মানে কি, একটাকে নেওয়া মানে অন্যটা নেওয়ার সমান, কারণ দুটোর মান সেম, কেবল এই যে চিহ্নটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ। তাহলে মানে কি আধান আমি কি লিখবো, মেরু ভ্রামক মানে দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব ইন্টু আধান, ব্যাস। এই জিনিসটাকেই বলা হয় তোমার দ্বিমেরু ভ্রামক। এটা হচ্ছে তোমার দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে। এবার দেখো এই যে দ্বিমেরু ভ্রামক, এটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি,
এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, এটা একটা ভেক্টর রাশি। এবার এটা তো আমরা কেবল এর মান লিখলাম, এটা হচ্ছে এর মান। এর অভিমুখ কী করে বার করবো? দেখুন ভেক্টর রাশি মানে কি, মানও আছে অভিমুখও আছে। মান আমরা বের করে নিলাম যে 12 ইন্টু কিউ, মানে দুটোর মধ্যবর্তী যে দূরত্ব সেটা ইন্টু যে কোনো একটা চার্জ। এবার এর অভিমুখ কীরকম হবে? দেখো এর অভিমুখটা হচ্ছে এরকম, বইতে লেখা থাকবে যে দ্বিমেরু ভ্রামকের যে অভিমুখ সেটা হয় পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। মানে কি, মানে দাঁড়াও, উরি বাবা, মানে এই এরকম নেগেটিভ থেকে পজিটিভের দিকে। অত বুঝেছো? তার মানে এটা হচ্ছে, যদি আমি লিখি এটা হচ্ছে পি, ভেক্টর পি, ভেক্টর পি। মান কত? মান হচ্ছে এইটা। অভিমুখ কি হবে? অভিমুখ হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। অর্থাৎ যদি এটা আমি অ্যাক্সিস ধরি, যদি এটাকে আমি এক্স অ্যাক্সিস ধরি, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে আমি পি কে কীভাবে লিখতে পারি? পি ভেক্টরকে আমি কীভাবে লিখতে পারি? পি ভেক্টর সমান সমান হবে 2l কিউ, 2l মানে দূরত্ব ইন্টু এটা হচ্ছে মান, ইন্টু মাইনাস আই ক্যাপ। নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা একটু পড়েছো এই জিনিসটাকে, তারা নিশ্চয়ই এটাকে ভালো করে বুঝে গেছো যেটা আমি কী লিখলাম। আর যারা পড়েনি তাদের একটু ভেক্টরটা ভালো করে দেখার দরকার রয়েছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে মনে রাখবে কি, দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে 12 ইন্টু কিউ, মানে দূরত্ব ইন্টু যে কোনো একটা চার্জ। আর অভিমুখ কোন দিকে হবে? মাইনাস থেকে প্লাসের দিকে, নেগেটিভ চার্জের থেকে পজিটিভ চার্জের দিকে। এবার দেখো, এবার মজাদার জিনিস হচ্ছে কি, যেটা আমরা করব সেটা হচ্ছে এবার আমাদের কোশ্চেন কীরকম দিতে পারি, এমসিকিউতে আমাদের কোশ্চেন কীরকম দিতে পারি এটা কিন্তু জানা খুবই দরকারি। কারণ এটাই যদি না জানি যে কোশ্চেন কীরকম দেবে, এটাই যদি না জানি তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে এর থেকে কোশ্চেন কীরকম দিতে পারে সেটা একবার একটু আলোচনা করে নিই। দেখো এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই। এখনও যা পড়েছি তার থেকে তুমি বলতে পারো এখনও পর্যন্ত যা পড়েছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট। মানে প্রথমে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এর থেকে ডেফিনেটলি কোশ্চেন আসবে, প্রথম জিনিস। এবার তারপরে তড়িৎ ক্ষেত্রের পরেই হচ্ছে এটা তড়িৎ দ্বিমেরু। তুমি পুরো একদম, তুমি এই পুরো ইলেকট্রোস্ট্যাটিক্সও বলতে পারো, পুরো ইলেকট্রোস্ট্যাটিক্সে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তড়িৎ দ্বিমেরু। তাহলে আমরা কী কী দেখলাম, আমাদের কী কী জানা দরকার, সেটা হচ্ছে যে কোশ্চেন কীরকম আসবে। দেখো কোশ্চেন তোমাকে বলে দেবে এরকম যে, দেখো আর মনে রাখবে যে একটা তড়িৎ দ্বিমেরুকে কিন্তু কেবল অ্যারো চিহ্ন দিয়ে এরকম প্রকাশ করা হয়, কেবলমাত্র অ্যারো চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। এই ধরো অ্যারো চিহ্ন তোমাকে একটা দিয়ে দিল, এরকম একটা অ্যারো চিহ্ন তোমাকে, ধরো একটা ছবি আঁকলো, ছবি এঁকে তোমাকে এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে দিল, ঠিক আছে, আর বলে দিল এর যে সেটা হচ্ছে পি, এর যে মেরু ভ্রামক সেটা হচ্ছে পি। তাহলে কি হচ্ছে, দেখো একে আমরা এভাবে লেখা যায়, এই যে তড়িৎ দ্বিমেরু, একে আমরা এভাবে লিখতে পারি, এভাবে কোশ্চেনে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এটা ধরো তার মানে কি, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, কিন্তু এইসব পজিটিভ নেগেটিভ এইসব চার্জ না এঁকে কেবলমাত্র একটা অ্যারো দিয়ে দেয়। সরি, এটা হবে নেগেটিভ চার্জ, এটা হবে পজিটিভ চার্জ অভিমুখটার জন্য, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কারণ এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার এভাবে তোমার রিপ্রেজেন্ট করা হয়। এবার কোশ্চেন কীরকম আসবে, কোশ্চেন তোমাকে বলবে এরকম যে এই ধরো তোমার পি, এই ধরো তোমার হচ্ছে তড়িৎ দ্বিমেরু, তাহলে এই তড়িৎ দ্বিমেরু বলবে যে এই বিন্দুতে, ধরো এখান থেকে এই মাঝখানের থেকে তোমাকে দূরত্ব দেবে, বলবে এটা ধরো আর দূরত্ব, আর ডিস্টেন্স, তাহলে এই বিন্দুতে এখানে তড়িৎ ক্ষেত্র কত হবে, এখানকার যে তড়িৎ ক্ষেত্র সেটা কত হবে। কেন হচ্ছে বলবে যে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র কত হবে, এখন তোমাকে ইয়ে চাইবে যে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র কত হবে বলো, কিংবা তোমাকে বলে দেবে এই যে তড়িৎ দ্বিমেরু এর উপরে এরকম জায়গায়, মানে একদম লম্ব সমদ্বিখণ্ড তার উপরে এখানে তড়িৎ, এটা ধরো বি বিন্দু, তাহলে বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, কত হবে। এবার দিকটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে এখানে তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, এখানে তড়িৎ ক্ষেত্র হবে তোমার এই দিকে, আর এখানে তড়িৎ ক্ষেত্র তোমার হবে এই দিকে। কেন হবে, এগুলো কেন হয় এটাও আমরা দেখবো একটু পরেই, কিন্তু তার আগে জেনে রাখো যে কীরকম কোয়েশ্চেন আসবে। তো সিম্পল, এখানে তোমাকে চাইবে ইবি এর মান বের করো, ইবি কত হবে, এগুলো তোমাকে চাইবে এরকম। এবার যেহেতু এমসিকিউ, কোনো প্রমাণ আসবে না যে আমরা এগুলো কী করে বের করছি, তার কোনো প্রমাণ আসবে না যে প্রমাণ করো যে কী করে ইবি, এই যে এ বিন্দু তুমি দেখলে এখানে তড়িৎ, এখানে তোমার যে তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা প্রমাণ করো, এরকম কোনো কোশ্চেন দেবে না। তার মানে আমাদের কেবল সূত্রগুলোকে মুখস্থ করলেই হয়ে যাচ্ছে।
তাই জন্য আমরা কি করব, দেখো এখানে আমরা কি জানলাম, এখানে আমরা জানলাম তড়িৎ দ্বিমেরু সম্পর্কে। প্রথমে তড়িৎ দ্বিমেরু কী জিনিস, তারপরে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কী জিনিস সেটা আমরা দেখলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয় সেটা আমরা দেখলাম। ব্যাস, আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা তড়িৎ ক্ষেত্র বের করব। কত কিছু লেখা আছে দেখো, খুবই ইজি জিনিস, এক এক করে ধরি। দেখো আমি কোনোটা প্রমাণ করছি না, আমি কেবল তোমাদেরকে বলে দেবো যে জিনিসটা প্রমাণ করতে কি করে হবে, কি করে করতে হয়। যদি কারণ কি হয়তো তোমরা এখানে ভুলে গেলে, যে এই সূত্র তুমি ভুলে গেলে, তখন তুমি নিজে প্রমাণ করতে পারবে। একবার বইতে তোমরা দেখে নেবে, কারণ আমি সময় নষ্ট করতে চাইছি না এই বিষয়ে, যে প্রমাণ করব কী করে আসলো সেটা প্রমাণ করতে, কারণ এটা আমাদের এখন দরকার নয় যে প্রমাণ করা যে কী করে আসলো সেটা দরকারই নয়। দরকারই হচ্ছে এই সূত্র থেকে অঙ্ক করা, এই সূত্রের উপর কয়েকটা ভালো কোয়েশ্চেন প্র্যাকটিস করা। তাহলে আমরা প্রথমে এক এক করে করি যে অক্ষ বরাবর, আমি কেবল সূত্র বলছি, সূত্রগুলোকে বলছি, আর তুমি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর নিজের খাতায় লিখে রাখতে পারো, কারণ এটা এর থেকে বাইরে হয়তো তোমার কিছু আসবে না, এর থেকে বাইরে কিছু আসবে না। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার চলো আমরা এক এক করে দেখি যে জিনিসটা কি বলতে কি চেয়েছে। দেখো প্রথমে অক্ষ বরাবর মানে কি, ধরো আমার কাছে অ্যারো চিহ্ন, ধরো এরকম আমার কাছে একটা ডাইপোল রয়েছে, তার মানে কি এটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, এটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ। এই মধ্যবর্তী দূরত্ব ধরো 2L, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2L, ঠিক আছে। এবার ধরো এটা হচ্ছে তোমার এই ডাইপোল মুভমেন্ট, ডাইপোল মুভমেন্ট কোন দিকে হবে, দেখো আমি এরো চিহ্নতে আগেই দেখিয়ে দিয়েছি, এই দিক বরাবর ডাইপোল মুভমেন্ট হবে। ধরো কত, সেটা হচ্ছে পি, ডাইপোল মুভমেন্ট হচ্ছে পি, এবার লিখে দিই। এবার আমার কাছে ধরো কোশ্চেন আমাকে চেয়েছে যে ঠিক আছে, ধরো কোশ্চেনে আমার কাছে চেয়েছে, আরে কি হলো রে, ইস, একটু দাঁড়াও, এই যাবো তো চারো উপর করতে হবে, জাস্ট ওয়েট ফর আ ওয়াইল, ততক্ষণ একটু গান করো। ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर, আরে দূর তেরি হয়েছে, যাই হোক, এই হচ্ছে তোমাদের ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। আর ধরো এই হচ্ছে, এটাকে বলা হয় অক্ষ, এটা কি বলা হয়, এটাকে বলা হয় মেরু অক্ষ, মেরু অক্ষ বলতে পারো, বা তুমি বলতে পারো তোমার দ্বিমেরু অক্ষ, দ্বিমেরু অক্ষ, তার কি এটা হচ্ছে দ্বিমেরু অক্ষ, উড়িয়া বাবারে অক্ষ লিখি, দ্বিমেরু অক্ষ, এই যে অক্ষ, দ্বিমেরু অক্ষ এটা। এবার তোমাকে যদি বলে এই দ্বিমেরু অক্ষের উপরে এই যে অক্ষ, মানে এই যে লাইন যার উপর দ্বিমেরুটা রয়েছে, এর উপর তোমাকে একটা বিন্দু বলো, এই যে এই তোমাকে একটা বিন্দু বলো এরকম, এটা হচ্ছে বিন্দু এ বিন্দু। এবার তোমাকে বললো এখান থেকে এই মিডিল থেকে, কিন্তু তোমাকে কোশ্চেনে বলে দেবে মিডিল থেকে, অথবা মিডিল থেকে না বললেও তোমাকে মিডিল থেকে নিতে হবে, কারণ আমরা যে সূত্র ইউজ করব সেখানে ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো তোমাকে আগে বলে দিই যে ধরো এই মিডিল থেকে, তোমাকে কোশ্চেনে বলেছে এই যে মিডিল থেকে, এই দুটোর মিডিল থেকে, তার মানে কি এটা এল, এটা হচ্ছে এল, এটাও এল, বুঝতে পারছো। ধরো এই মিডিল থেকে এখান থেকে ধরো ডিস্টেন্স হচ্ছে আর, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে আর, মিডল থেকে, ঠিক আছে। তাহলে এই যে এ বিন্দু, এখানে যে তড়িৎ ক্ষেত্র হবে সেটা কত হবে আর কোন দিকে হবে, তাহলে যখন আমরা বের করবো কী করে, আমি প্রমাণ করছি না, আমি কেবল দেখাচ্ছি যে কি করে আমরা বের করব। তোমরা চাইলে নিজেরা বাড়িতে বের করে নিতে পারো। দেখো যাই হোক, দ্বিমেরু টিমেরু যাই বলুক না কেন, তুমি আগে দেখো যে এটা তো একটা চার্জ, এটাও একটা চার্জ, তার মানে কি কুলম্বের সূত্র অনুযায়ী, বা তুমি ইলেকট্রিক ফিল্ড যেভাবে বের করতে শিখেছো আগে, তুমি সেভাবে দেখো এই যে তোমার এই প্লাস কিউ, এই প্লাস কিউ আধানের জন্য এখানে তোমার একটা এই দিক বরাবর একটা E1, ধরে নাও E1, এই দিক বরাবর একটা তোমার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এই যে Q2, এই যে এই চার্জ কিউ চার্জ রয়েছে, আচ্ছা এর থেকে এই দূরত্ব কত, এর থেকে এই যে দূরত্ব এই আর, এটা হচ্ছে আর, যদি এখান থেকে এটা আর হয়
তাহলে এই দূরত্ব কত হবে? এই দূরত্ব হবে আর মাইনাস এল, এটা হবে আর মাইনাস এল, আর এটা তাহলে কত হবে? এটা হবে তোমার আর প্লাস এল, আর প্লাস এল হলো। তার মানে এই এবার দেখো এটাও একটা চার্জ, তার মানে কিউ চার্জ, এই মাইনাস কিউ চার্জের জন্য এখানে একটা টু তৈরি হবে, টু, বুঝতেই পারছো? তাহলে দেখো এখান থেকে দুটো জিনিস, একটা হচ্ছে কি তুমি ওয়ান বের করো, তুমি টু বের করো, দুটোকে যোগ করে দাও, তাহলে তুমি এখানে যে এ পাবে, এখানে যে নেট পাবে, নেট যেটা পাবে সেটাই হবে তোমার এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। এবার অভিমুখ কোন দিকে হবে দেখো, অভিমুখ তুমি এটাকে সলভ না করেই বলতে পারো, ওয়ান টুকে একে তুমি সলভ না করেই বলতে পারো। দেখো কিউ নেগেটিভ কিউ, দুটোর ভ্যালু সেম, এটা প্লাস কিউ, এটা নেগেটিভ কিউ, দুটোর হচ্ছে তোমার কি, যেহেতু নেগেটিভ আর পজিটিভ, এ কারণে কী হবে, ডাইরেকশন কোন দিকে হবে, ডাইরেকশন এইদিকে, একটা হচ্ছে তোমার প্লাস কিউ এর জন্য ডাইরেকশন হবে বাইরের দিকে, আর মাইনাস কিউ এর জন্য ভেতরের দিকে, বুঝেছো? এবার দেখতে পাচ্ছ যে দুটো যেহেতু চার্জ সেম, এ কারণে দেখো প্লাস কিউ এর থেকে দূরত্ব কিন্তু কম, প্লাস কিউ এর থেকে দূরত্ব কিন্তু কম। তার মানে কি এই যে ওয়ানটা বড় হবে টু এর থেকে, টু এর থেকে বড় হবে, তার মানে কি ওয়ান থেকে টু মাইনাস যাবে, তাহলে নেট এইদিকে হবে, বোঝাই যাচ্ছে নেট তোমার এই দিক বরাবর হবে, ঠিক আছে? তাহলে অভিমুখ আমি বের করে নিলাম। এবার ভ্যালু কত হবে, ভ্যালুটা আমাদের বের করা লাগবে, বুঝবো কি করে? এই এই আচ্ছা ধরো তাহলে আমি বার করি এই যে এ বিন্দু, তাহলে কি যে পেলাম আমি এখানে পেলাম যে এ যেটা অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ হবে এই দিকে, এটা হচ্ছে এ, অভিমুখ হচ্ছে এই দিকে। ভ্যালু কত হবে? আচ্ছা আমি শুধু মান বলি, ভ্যালু কত হবে, এর ভ্যালু তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 2k p বাই আর কিউব, 2k p বাই আর কিউব। পি মানে কি? পি মানে মেরু ভ্রামক। এই কে মানে কি? এই কে মানে হচ্ছে দেখো এটাকে তুমি আমি সবসময় কে দিয়ে লিখি, কারণ কি তাহলে মনে রাখতে সুবিধা, না এই 1/4πε এটা বারবার মনে রাখা অসুবিধা। এই কে কিন্তু পরবর্তীতে ধ্রুবক না, কিন্তু এটা আমি নিজের মতো ইমাজিন করে নিলাম, মানে আমি এটাকে আমি এই যে 1/4πε0 একে আমি কে ইমাজিন করে নিলাম, যাতে আমার সূত্রটা ছোট থাকে, নাহলে অনেক বড় সূত্র হয়ে যাবে দেখতে, তখন কী হবে জিনিসটা মনে থাকবে না বেশি। এ কারণে তুমি মনে রাখতে পারো 2kp বাই আর কিউব, 2kp বাই আর কিউব, এটা তোমাকে কিছু করে মুখস্থ রাখতে হবে। অভিমুখ কোন দিকে হবে দেখো, একটা জিনিস ভালো করে দেখো, অভিমুখ কোন দিকে হয়েছে, এই দেখো এই পি এর অভিমুখ কোন দিকে, তড়িৎ এই যে ভ্রামক, মেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে, এই দিকে, তো এদিক বরাবর, তো মানে এই পি এর অভিমুখ কোন দিকে, এই দিকে, তো দেখো পি এর যে অভিমুখ আর এর অভিমুখ কিন্তু সেম, পি এইদিকে ইও এইদিকে। তার মানে তুমি বলতে পারো যদি আমি এখানে একটা ভেক্টর সাইন দিই, তাহলে এবার পিও ভেক্টর, তার মানে আমি একে এভাবে লিখতে পারি, তার মানে কি ইএ আর পি এই দুটো সেম দিকে, এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস। তাই দেখো এখানে আমি লিখেছি ইএ 2kp বাই আর কিউব, ইএ মানে হচ্ছে 2kp বাই আর কিউব, এটা হচ্ছে তোমার, এটা ধরো পি কোন দিকে, এখান থেকে এই দিকে আমি এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, পি যেদিকে, আর দেখো ইএও সেই দিকে। এবার আসবো লম্ব সমদ্বি, আচ্ছা এখানে লিখে দিই, তার মানে কি ইএ এবং ভেক্টর পি সেম দিকে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে একটা কোয়েশ্চেন দেখাবো, তুমি বুঝতে পারবে যে এই জিনিসটা কেন, যে কোন দিকে সেটা জানা ইম্পর্টেন্ট কেন। এবার দেখো লম্ব সমদ্বিখণ্ড জিনিসটা কি বলতে চেয়েছে, আচ্ছা এটা দেখ আমি নতুন করে করি, ধরো আমার কাছে একটা আগে আমি আঁকবো, এবার আমি ওই আঁকবো, লম্বা আগে সমদ্বিখণ্ডক, আগে আমি সমদ্বিখণ্ডক আগে এঁকে নেবো, যা কী করবে করে নিক। এই হচ্ছে আমার সমদ্বিখণ্ড, এর রং চেঞ্জ করে দিই, লালু ওরে বাবারে বেকা, তো ই বেকা সোজা করে দিছি, রঙ ওই লাল রঙ কোথায় করবো, লাল রঙ, এই যে লাল রঙের হয়ে গেল। এবার আমি কি করবো, এবার একটা ডাইপোল আঁকবো, আবার সাদা রং ছিল ভীষণ প্রিয়, ধরো ডাইপোল হচ্ছে ডাইপোল, ঠিক আছে। এই পুরোটা তার মানে কি এখানে একটা মাইনাস কিউ আছে, এটা মাইনাস কিউ আর এটা হচ্ছে প্লাস কিউ,
অভিমুখ কোন দিকে, অভিমুখ বুঝতেই পারছো এইদিকে এরকম ডাইপোলের, এটা ডাইপোলের অভিমুখ, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে 2L, পুরোটা যদি 2L হয়, পুরোটা যদি 2L হয় তাহলে এটা হচ্ছে তোমার L, এটা হচ্ছে L, কারণ আমি কি বলেছি লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এটা 90 ডিগ্রি, এগুলো হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে L L। আচ্ছা এগুলো আমি মুছে দিই, এখন দরকার হবে না এগুলো, এই মাইনাস কিউ প্লাস কিউ। এবার দেখো যদি তোমাকে বলে এই বিন্দু, এই যে বিন্দু, তুমি এটা বের করো, এটার দূরত্ব ধরো বললো এই মাঝখানের বিন্দু থেকে এই যে বিন্দু, এখান থেকে এই দূরত্ব হচ্ছে আর, এখান থেকে এই দূরত্ব হচ্ছে আর। এবার বললো যে এখানে তুমি বের করো যে এখানে তোমার ধরো বি বিন্দু, এখানে তোমার ইবি কত হবে, এর মান বের করো আর অভিমুখ বের করো, মান আর অভিমুখ দুটোই বের করতে হবে। তাহলে এবার আমি প্রথমে দেখি কি করে বের করতে হয়, একইভাবে আগে যেরকম দেখালাম করে দেখাবো না, কিন্তু কি করে করতে হয় ওটা দেখাচ্ছি। দেখো এই যে প্লাস কিউ নিচের দিকে টানবে তো E1, সেম এই প্লাস কিউ এর জন্য E1 নিচের দিকে E1, মাইনাস কিউ, ও সরি সরি সরি, প্লাস কিউ এই যে, এই যে জয়েন করো তুমি এরকম একটা রেখা, তাহলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে E1, এটা হচ্ছে E1, মানে কি প্লাস কিউর জন্য তড়িৎ ক্ষেত্র এই দিকে, মাইনাসের জন্য তড়িৎ ক্ষেত্র নিচের দিকে। এবার দেখো এখানে মজাদার জিনিস হচ্ছে কি, এই যে E1 আর E2 কিন্তু এখানে সেম, আগেরবার কি ছিল, আগেরটাই কি ছিল গায়েব হয়ে গেছে, ও ঠিক আছে, এখানে কি ছিল, এখানে E1 বড় ছিল E2 এর থেকে, যেহেতু এই দূরত্ব আলাদা ছিল, এর থেকে দূরত্ব কম ছিল আর এর থেকে দূরত্ব বেশি ছিল, এই কারণে E1 E2 এর থেকে বড় ছিল। এখানে দেখো এই দূরত্ব তুমি যদি এই বিন্দু থেকে দূরত্ব বের করো, এই যে দূরত্ব আর এই যে দূরত্ব এটা কিন্তু সিমেট্রি থেকে তুমি বুঝতে পারছো সেম, এই দূরত্ব যদি এ হয় তাহলে এই যে দূরত্ব এখান থেকে এই যে দূরত্ব এখান থেকে এই, আরে এই যে এই দূরত্বটাও তাহলে এ হবে, বুঝতেই পারছো। তার মানে কি এখানে আমি লিখতে পারি E1 আর E2 সেম হবে, E1 সমান সমান E2 হবে। তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী এই দুটোকে যোগ করলে আমি যে রেজাল্টেন্ট পাবো সেটা হবে এরকম, এই এরকম ই নেট, তার মানে একদম লম্ব হবে। যদি এটা এরকম হয়, যদি এটা এক্স অ্যাক্সিস বরাবর হয়, তাই বুঝতে পারছো, এটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে এটা হবে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে এটা হয়ে যাবে মাইনাস আই ক্যাপ। যদি এটা আই ক্যাপ হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস আই ক্যাপ। বুঝেছো নিশ্চয়ই কি বলতে চাইলাম, চেপে ধরে রাখলাম না। এটুকু বুঝেছো? তাহলে দেখো আমি তাহলে কি পাচ্ছি, অভিমুখ কোন দিকে হচ্ছে, অভিমুখ হচ্ছে এই দিক বরাবর ইবি, এটা হচ্ছে অভিমুখ। এবার মান কত হবে, মান তুমি চাইলে নিজের ইচ্ছে নিজে করে বার করে দিয়ে দেখতে পারো, এর যে প্রমাণ সেটা তুমি বইয়ের থেকেও দেখতে পারো কিংবা নিজে বার করে চেষ্টা করতে পারো। এখনের মতো তুমি এটাকে মুখস্থ করবে, পরীক্ষাতেও তোমার অত সময় থাকবে না যে তুমি প্রমাণ করে জিনিসটাকে দেখবে, তোমাকে এটা মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ করা খুবই ইজি, কারণ দেখো আগেরটাই কি ছিল, আগেরটাই কি ছিল 2kp/r³, এখানে কি হবে, এখানে হয়ে যাবে কেবল kp/r³, kp/r³, সিম্পল, এটা হলো মান। এবার অভিমুখ সহ দেখো কেপি, এই কে মানে কি, কে মানে আগে যা ছিল 1/4πε0, ওটাই। এবার যদি এরকম লিখি ই ভেক্টর, তাহলে আমি কি লিখবো, তাহলে প্রথমে মান বাই আর কিউ। এবার দেখো পি যে দিকে, পি যদি এই দিক বরাবর হয়, পি যদি আই ক্যাপ হয়, পি যদি আই ক্যাপ হয় তাহলে ইবি কি হচ্ছে, ইবি সমান সমান মাইনাস আই ক্যাপ হচ্ছে তো পেছনের দিকে। তাহলে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি তো, এটা যদি ভেক্টর দিই তাহলে এটা হবে মাইনাস ইবি, ইবি, বুঝতে পেরেছো, বিপরীত দিকে হবে এই কারণে। তাহলে এই দুটো আমাদের হয়ে গেল। আর আরেকটা আছে যেটা আমি প্রমাণও করবো না, কিছু বেশি দেখাবো না, কারণ এর থেকে বেশি কোশ্চেন আসে না, বলতে গেলে এর থেকে হয়তো তোমাদের কোশ্চেন আসবেও না, এর থেকে যেই মেন্স নিট ওখানেও কোনো কোশ্চেন আসে না, তোমাদের মনে হয় না এর থেকে আসবে, এর থেকে আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ হয়তো এর প্রমাণ দিতে পারতো, যদি হতো তাহলে এর প্রমাণ দিত, এর থেকে কোশ্চেন সেরকম দেবে না। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, আচ্ছা তার আগে এটা দেখে নিই, এখানে কি হচ্ছে ইবি
আর কেপি, আর দিক কি হবে, ইবি ও পি বিপরীত দিকে। বিপরীত দিকে হবে, এটা হয়ে গেল না? তাহলে কি হচ্ছে, এটা যদি পি হয়, পি পি কোন দিকে, পি হচ্ছে এই দিক বরাবর, পি এদিক বরাবর, তাহলে দেখো ইবি কোন দিকে, এই দিক বরাবর হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইবি। বুঝে নাও, বুঝতে তোমার নিজেরাই বুঝতে পারবে, বুঝেছো? তাহলে এটা এই সূত্র মনে রাখবে, এই সূত্র মনে রাখবে, আর চাইলে এই সূত্রটা মনে রাখতে পারো। এখানে কি হচ্ছে দেখো, ধরো এই হচ্ছে তোমার ডাইপোল, এবার ধরো ব্যাকাটেরা যে কোনো একটা অ্যাঙ্গেল, এইরকম ব্যাকা একটা অ্যাঙ্গেল, এই বিন্দুতে সি বিন্দু একটা, যে কোনো একটা বিন্দু তোমাকে বলে এই সি বিন্দুতে কত হবে তুমি বের করো। তাহলে সি বিন্দুতে তুমি কি করে বের করবে, দেখো কি করে বের করবে এটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, আর চাইলে এটা মুখস্থ করতেও পারো, নাও করতে পারো। যারা কিউরিয়াস যে কি করে বার করবো, তাদের জন্য জিনিসটাকে একবার দেখিয়ে দিচ্ছি। अंतर गए अच्छा হয়ে গেল। কি করে বের করব, এই যে ডাইপোল নিয়ে নিলাম একখান, এই হচ্ছে মাইনাস কিউ, এই হচ্ছে প্লাস কিউ, হলো কিউ, এনো কিউ, উলি বাবালি ছোট্ট কি। আচ্ছা এবার কি করব, একটা ব্যাখা দাগ টানবো, ব্যাকা দাগ, ওয়াহ এই কি সুন্দর দাগ হয়ে গেছে। এবার ধরে নাও এই হচ্ছে আমাদের থিটা, এই হচ্ছে আমাদের থিটা, থিটা, তাহলে এই হচ্ছে আমাদের থিটা। এবার দেখো এই যে আমি দাগ টানলাম, এটাকে যে জিনিসটা হওয়া দরকারি সেটা হচ্ছে কি, এই যে দাগ এটা কিন্তু মিডল থেকে যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা এই দাগ আমি কেন টানলাম, আগের দিয়ে এইসব না করে আমি তোমাকে আগে জিনিস দেখাই, এই দাগ আমি এই দাগ টানবো বা কেন। ধর তোমাকে বললো, তোমাকে এরকম একটা বিন্দু, ধর এই বিন্দু এরকম জায়গায় একটা বিন্দু, এখানেও হতে পারে, সেম জিনিস করতে হবে। ধরো এরকম একটা বিন্দু, র্যান্ডম একটা বিন্দু তোমাকে বলে দিল, এই হচ্ছে তোমার সি বিন্দু, সি বিন্দুতে তোমাকে এই ডাইপোলের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে ইসি, এই ইসি তোমাকে বের করতে হবে। কি করে করবে, প্রথম জিনিস এই ইসি, সিঁদুর, এরকম সিঁদুর লাগাই দিছি। আচ্ছা এই যে ইসি আর তোমার এটা ধরো মিড পয়েন্ট, তার মানে কি এই দূরত্ব যদি 2L হয়, ভালো করে বুঝি কি বলছি, এই দূরত্ব যদি 2L হয় তাহলে এটা হচ্ছে L, এটা হচ্ছে L, এটা হচ্ছে মিড পয়েন্ট। এবার মিড পয়েন্ট, এবার কি করব, এই যে মিড পয়েন্ট এটা মাঝখানে পয়েন্ট, এর সঙ্গে সি বিন্দুকে আমি যুক্ত করব, এর সঙ্গে সি বিন্দুকে আমি ধরো যুক্ত করলাম, এই বিন্দু এখান থেকে এই মিড পয়েন্টকে আমি যুক্ত করলাম। আচ্ছা আর বাড়ানোর দরকার নেই, ধরো এই দুটোকে আমি যুক্ত করে দিলাম। এবার কি করব, এবার এই অ্যাঙ্গেলটা মাপবো যে কত অ্যাঙ্গেল হয়েছে, কারণ কি আমরা যে সূত্রটা এখানে বার করেছি, এই যে সূত্রটা এখানে লেখা রয়েছে, এই সূত্রটা এই যে কস থিটা, এটা কেবল তখনই সম্ভব যখন এই যে বিন্দুটা, এই যে লাইন এদেরকে সংযোগকারী যে লাইন, সেটাই মিডল বিন্দু হতে হবে, মিডল মাঝখানে বিন্দু হতে হবে। কিন্তু এরকম এই বিন্দুতে যদি তুমি এরকম যোগ করো তাহলে কিন্তু এই সূত্র খাটবে না, যে সূত্র আমাদের লেখা রয়েছে এখানে, এই সূত্র কিন্তু খাটবে না। এই মিডল বিন্দুই দাত্রী, এই মিডল যে বিন্দু এটাকেই হতে হবে যা হওয়ার। উড়ে গেছে। আচ্ছা এবার তাহলে কি করে বের করব, একইভাবে কি করে বের করব সেটা, যে প্রথমে এতক্ষণ ধরে যেভাবে আমরা বের করছি ঠিক সেভাবে, কিংবা আরেকটা কাজ করি, আমরা জিনিসটাকে আরও ইজি করব। কি করে দেখো, আচ্ছা এটা যদি পি হয়, ভালো করে বুঝবে, তোমরা ভেক্টর করে এসছো নিশ্চয়ই ভালো করে, এটা তুমি বুঝবে। এটা যদি পি হয়, এই যে এটা যদি পি হয়, তাহলে থিটা অ্যাঙ্গেলে এটাকে আমি পি কস থিটা লিখতে পারি তো, পি কস থিটা লিখতে পারি তো। এতদিন আমরা এত ভালো করে আমরা ভেক্টর পড়ে এসেছি, ভেক্টর বিভাজন দেখে এসেছি, তাহলে তোমরা বলো এটাকে আমি এভাবে লিখতে পারি তো। এই যে পি, যেহেতু একটা ভেক্টর, এই কারণে আমি এর উপাংশ নিলাম, এদিকে একটা উপাংশ আমি নিলাম, আর একইভাবে এদিকে নিলে এদিকেও একটা নিতে হবে 90 ডিগ্রি, পি সাইন থিটা, পি সাইন থিটা। এবার তুমি দেখো এই পি সাইন থিটা, এটাকে একটুখানি লম্ব লাগছে না দেখে, এই
90 ডিগ্রি, 90 ডিগ্রি এরকম। এটা ধরো পি, এটা হচ্ছে পি সাইন থিটা। এবার দেখো, এবার তুমি এই দুটোকে আলাদা করে এখানে মান বের করো। পি কস থিটা, এটা তো এই অভিমুখ বরাবর, একদম এই দিক বরাবর। তাহলে তুমি বুঝতে পারছো এই যে সি বিন্দু, এটা পি কস থিটা, যে তোমার তুমি পি কস থিটা যে ডাইপোল নিয়েছো তার একদম অক্ষ বরাবর। তার মানে এখানে কি হবে, এখানে এটা হবে তোমার E1 যদি তুমি সরি হ্যাঁ তুমি ধরো নাও। এবার তুমি এই যে E1 E2 এটা আমি কিসের জন্য বের করছি, ডাইপোলের জন্য। কারণ আমি এই যে যদি অক্ষে থাকে তাহলে আমি তার সূত্র জানি, যদি অক্ষ বরাবর থাকে তাহলে তার সূত্র কি হয়, 2kp/r3। অভিমুখ কোন দিকে হয়, যেদিকে পি সেই দিকে, তার মানে অভিমুখ হবে এরকম। এটা হবে E1 সমান সমান কি হবে, 2kp cos থিটা, 2kp cos থিটা/r3। ধরো এটা হচ্ছে r, এই যে দূরত্ব এটা হচ্ছে r, সেম। আচ্ছা ধরো এই দূরত্ব হচ্ছে r, তাহলে কি হবে, এটা হয়ে যাবে r3। E1 সমান সমান 2k p cos থিটা হবে, কিন্তু যেহেতু আমরা এই উপাংশটাকে ইউজ করছি এই কারণে। এবার যদি E2 দেখি, মানে এই p sin থিটা, এর কারণে যে উপাংশ, এই যে দেখো তুমি দেখো এই যে p sin থিটা, এর জন্য কিন্তু এই বিন্দুটা এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। এ কারণে এর যে অভিমুখ হবে সেটা হবে এর সাপেক্ষে এরকম দিকে, এটা হবে E2। E2 এর মান কত হবে, k p sin থিটা/r3, যেহেতু দূরত্ব সেম। এবার এদের যে E1 আর E2 এদের যে রেজাল্টেন্ট হবে সেটার অভিমুখ হবে এরকম দিক বরাবর। তাহলে অভিমুখ বের করতে গেলে আমাদেরকে পুরো কোশ্চেন সলভ করতে হবে, আর এই কোশ্চেনটা বেসিক্যালি আমাদের দেবে না, দিলে এই দুটোর থেকেই দেবে, এই কারণ এই দুটো সূত্রকে মনে রাখতে হবে। তাহলে আমরা পুরো আজকে তড়িৎ বলরেখা আর তার সঙ্গে তড়িৎ দ্বিমেরু এই দুটোকে আমরা একসঙ্গে কমপ্লিট করলাম। এর পরের চ্যাপ্টারে আমরা গাউসের সূত্রকে, আচ্ছা এর পরের চ্যাপ্টারে এই দ্বিমেরু সংক্রান্ত যে দুটো টপিক, একটা হচ্ছে দ্বিমেরুর উপর টর্ক আর একটা হচ্ছে দ্বিমেরুর স্থিতিশক্তি, এই দুটোকে কমপ্লিট করে তারপরে আমরা গাউসের উপপাদ্যকে শুরু করব। আর আজকের মতো এই পার্ট এইটুকানি, আর পারলে এর পরের যে পার্ট আসবে তার আগে একবার পারলে রিভাইজ করে এসো, কারণ সেখানে আমাদের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ দ্বিমেরু, তড়িৎ বলরেখায় প্রত্যেকটা জিনিসেরই ইউজ করতে হবে। এই গোল। আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। হাঁপাই গেছি, বিশাল হাঁপাই।